খেতে খেতে দুজনের দিকে তাকায়। দুজনের হাসি রহস্যময় লাগছে। বাহ, তাহলে আজ মজার হবে, দেখা যায়। তাহলে কি আমি রাত হওয়া পর্যন্ত এখানে থাকবো? তাহলে তো মজা হবে। এমন সময় আলো দরজায় বেল বাজায়। দরজা খুলতেই আলোর চেহারা দেখে সায়ন দাঁড়িয়ে যায়। সায়নের ঠোঁটে হাসি চলে আসে। আলো সবাইকে হ্যালো বলে। আমি আলোকে দেখে হাসি দিয়ে বললাম, এসো, এখানে বসো। এসেই সায়নের সাইডে বসে। সায়ন আলোর দিকে ফিরে বলে, জানো, আজ রাতে ছাদে বসে ভূতের গল্প হবে, তুমি চাইলে জয়েন হতে পারো। সায়ন, আলো চাইলে তো জয়েন করতে পারবে, কিন্তু তুমি না। তুই চুপচাপ রুমে শুয়ে থাকবি, তোর রেস্টের প্রয়োজন। সবার সাথে বিজি থাকলে সায়নের জন্য আরো ভালো, তবে বেশিক্ষণ জাগার কথা আমিও বলবো না। ঠিক আছে, গল্প তাড়াতাড়ি শুরু করবে তাহলে। বাট যাই হোক, আমি থাকবো। ঠিক আছে। তুমিও থাকবে তো নাকি? আলো কিছুক্ষণ ভেবে বলে, ঠিক আছে, আমিও থাকবো। এটা শুনে সায়ন একটা হাসি দেয়। অয়ন সায়নের দিকে তাকিয়ে বলে, আজকাল একটু বেশি হাসছিস। হাসবে না তো কাঁদবে নাকি? আজব। মারু, তুই বিয়ে করার জন্য আর লোক খুঁজে পেলি না? অয়ন রিয়ানের দিকে রাগী ভাবে তাকিয়ে তার রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। রিয়ান এদিকে কোনো পাত্তাই দেয় না। সায়ন চলো, তোমার ওষুধ দেওয়ার সময় হয়ে গেছে। চলো, দিয়ে দাও ইঞ্জেকশন। তোমার কাছে ইঞ্জেকশন ছাড়া আর কোনো মেডিসিন নেই নাকি? আরে আমি কি করব? যে রোগের যে মেডিসিন সেটাই তো দেব। আলো আর সায়ন রুমে যায়। গিয়ে সায়ন বসে আলো সায়নকে চেক আপ করে মেডিসিন দিয়ে দেয়। এখন কিছুক্ষণ শুয়ে থাকো। সায়ন বিছানায় শুয়ে আলোর দিকে তাকিয়ে বলে, আলো, অনেকদিন হলো গান শুনি না, একটা গান শোনাও না। এখন হ্যাঁ, তাছাড়া বিকেলে গান শুনলে খারাপ কি? অনেকদিন হয়ে গেছে গান গায় না। আজ বড় ইচ্ছে করছে গান শুনতে, গিটারের ধুন শুনতে। আলো মুচকি হেসে বলে, ঠিক আছে, তবে আমার গান শুনে আবার আমার উপর হাসবে না কিন্তু। বলেই সায়নের গিটারটা নেয়। গিটারের সামনে দিয়া লেখা। আলো সেটা দেখে হাত দিয়ে ঢেকে ফেলে। সায়ন দেখে বলে, নামটা ঢাকার দরকার নেই, কারণ গিটারটাই দিয়েছে দিয়া। এটা দেখলে আমার তার কথা মনে পড়ে যায়। তুমি শুধু গিটার বাজাও, অন্য কিছু ভাবার দরকার নেই। জানি না কেন গিটারটার দিকে তাকিয়ে আমার মনে একটা অজানা কষ্ট হচ্ছে। মাঝে মাঝে দিয়ার নাম শুনলে বড্ড হিংসে হয়। সে দুনিয়াতে নেই, তাও তার ভালোবাসা এখনো সায়নের মনেই গেঁথে আছে। আমি সায়নের দিকে তাকিয়ে মুচকি হেসে গিটার বাজানো শুরু করি। আর বোঝে না সে বোঝে না, গানটা গাইতে শুরু করে দিই। আমি নিজেও জানি না এই গানটা আমি কেন গাইলাম। আমি গান গাচ্ছি আর সায়ান আমার দিকে তাকিয়ে আছে। গানটা শেষ করে গিটারটা নিচে রেখে দিই। সায়ন হেসে বলে, তুমি ডক্টর কেন হলে, সিঙ্গার কেন হলে না? একটু বেশি হয়ে যাচ্ছে না? আমি এতটাও সুন্দর গাই না। কিন্তু মন মুগ্ধ করার মতো তো অবশ্যই গাও। তাই আপনার ভালো লেগেছে? অনেক। আমি শুধু হালকা হাসলাম, কিছু বললাম না। সায়নের রুমে অনেক বই রাখা। আমি গিয়ে সেগুলো দেখতে থাকি আর বলি, বই পড়তে এত ভালো লাগে বুঝি? শুধু অ্যাডভেঞ্চার স্টোরি পড়তে ভালো লাগে? ও, আর আমার শুনতে ভালো লাগে। কেউ যদি গল্প পড়ে শোনাতো তাহলে অনেক ভালো লাগতো। সোজাসুজি বললেই তো হয়, এটা গল্প পড়ে শোনাতে। বুদ্ধিমানের জন্য ইঙ্গিতই যথেষ্ট। তাহলে একটা বই আনো, আমি পড়ে শোনাই। আমি একটা বই বের করে নিয়ে যাই। সায়ন সেই বইটা নিয়ে পড়তে থাকে আর আমি মনোযোগ দিয়ে শুনছি। মাঝে মাঝে পড়ার মাঝখানে একটু বিরক্তও করছি। আমি আর রিয়ান বসে গল্প করছি। অয়ন মাঝখান থেকে উঠে বলে, এখন তোমার রেস্ট করা উচিত, পরে গল্প করো। তাহলে আমি এখানে একা বসে বসে কি করব? কেন, আমরা আছি না, আমাদের সাথে গল্প করো। রিয়ান মুখ বেঁকিয়ে বলে, হ্যাঁ, তোমরা সারাক্ষণ মুখ ফিরিয়ে রাখো, মুখে একটু হাসি নেই, গল্প করবো কিভাবে? মারু, তোমার এখন আরাম করা দরকার।
আমারও কেমন ঘুম ঘুম পাচ্ছে। আচ্ছা, আমি একটু শুয়ে আসি। তোমরা কিন্তু রিয়ানের খেয়াল রাখবে। আর হ্যাঁ, ঝগড়া করার চেষ্টা একদমই করবে না। তোমার কি আমাদের ছোট বাচ্চা মনে হয় যে আমরা ঝগড়া করব? ছোট বাচ্চাও আপনাদের থেকে ভালো আছে। বলেই আমি সেখান থেকে চলে যাই। প্রহর রিয়ানের সাথে এসে বসে। অয়ন রিয়ানের কাঁধে হাত রেখে বলে, অনেক গল্প আছে না তোর মনে? তাহলে এখন গল্প করবি বল। আর আমি এটা বুঝি না, মেয়েদের ছেলে বেস্ট ফ্রেন্ড থাকার কি দরকার? কেন, জেলাসি ফিল করছো নাকি? অবশ্য আমার বউয়ের বেস্ট ফ্রেন্ড ছেলে থাকলে আমিও জেলাসি ফিল করতাম। আচ্ছা, আমি আমার কিছু ফানি গল্প শুনাই তোমাদের। প্রায় অনেকক্ষণ হয়েছে আমি শুয়ে আছি। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। অয়ন এখনো আসলো না রুমে। আমার তো রিয়ানের জন্য ভয় হচ্ছে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে যাই। গিয়ে দেখি তিনজনে বেশ হেসে হেসে কথা বলছে। হাসির আওয়াজটা একটু বেশি শোনা যাচ্ছে। আমি তাদের সামনে গিয়ে বলি, কি ব্যাপার, এত হাসাহাসি কিসের জন্য হচ্ছে? রিয়ান প্রচুর ফানি কথা বলে। আমরা এমনি আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু ফানি গল্প বলছিলাম। ও, তাহলে তোমাদের বন্ধুত্ব হয়ে গেছে? ভেবে দেখা যেতে পারে। আমিও ভেবে দেখতে পারি। আচ্ছা, তোমরা ভাবাভাবি করতে থাকো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি। সায়নার আলো তো হারিয়েই গেছে, ওদেরও ডাক দাও। সবাই নিচে আসে। সবার জন্য হালকা নাস্তা রেডি করে টেবিলে রেখেছি। সবাই খাচ্ছে আর কথা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই সোফায় বসে কথা বলছি। প্রহরের ফোন আসায় সে একটু দূরে চলে যায় কথা বলার জন্যে। হ্যালো স্নেহা, বলো কি বলবে? কতবার কল দিলাম, ধরলে না যে? এখন তো ধরেছি, বলো। আমার সাথে রাগ করে আছো? না, চিন্তায় আছি। কিসের চিন্তা? দেখো স্নেহা, আমি তোমাকে তোমার মতো করে ভালোবাসতে পারবো না। আমার মনে হয় না আমি কাউকে আর ভালোবাসতে পারবো। আমার পুরোটা লাগবে না, তোমার মনে একটু জায়গা দিলেই হবে। এটা বলতেই ভালো লাগে স্নেহা, আর বাস্তবে সবাই পুরোটাই চায়। তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু এই কথাটাই তোমাকে পরে অনেক কষ্ট দিবে, যা আমি চাই না। ভালোবাসায় কষ্ট সবাই সহ্য করতে পারে না। আমাকে একটা সুযোগ দিয়ে তো দেখতে পারো। আমি জানি আমি তোমার মন একদিন না একদিন অবশ্যই জিতে নেব। স্নেহা, বোঝার চেষ্টা করো। আমি আর কাউকে ভালোবাসতে চাই না, প্লিজ। যে ভালোবাসা কোনোদিন তোমার হবে না তাকে মনে গেঁথে রাখাকে পাগলামো ছাড়া আর কিছু বলে না প্রহর। ভালোবাসার মানে শুধু পাওয়ায় হয় না স্নেহা। তুমি কেন বুঝতে পারছো না? আমি আর কাউকে ভালোবাসতে চাই না। তোমাকে ভালোবাসলে শুধু কষ্ট ছাড়ার কিছুই পাবে না। এই কষ্টের মাঝেও একটা আনন্দ আছে প্রহর। প্লিজ, আমাকে ভালোবাসতে এসো না। ভালো তো আর ইচ্ছে করে বাসা যায় না। আর আমি ভালোবেসে ফেলেছি তোমাকে, কি করব? ইচ্ছে করে তো আর করিনি। তাহলে কষ্ট পাও, আমার আর কিছুই করার নেই। বাই। এক মিনিট, এক মিনিট। ফোন রাখার আগে তুমি এটা বলে যাও, তুমি কি এই মুহূর্তে আমাকে রিজেক্ট করলা? প্রহর রাগী গলায় বলে, হুম। তুমি আমাকে রিজেক্ট করছো মানে? তুমি হ্যান্ডসাম বলে নিজেকে কি ভেবেছো? আমিও কম সুন্দর না জানো? আমার আগে পেছনে কত ছেলে ঘুরঘুর করে। কি ভাবোটা কি নিজেকে? সোজাসুজি কেউ না করে। একদিন দেখবে তুমি আমাকে প্রপোজ করবে আর আমিও এইভাবে সোজাসুজি না করে দিব। বলেই ফোন রেখে দেয়। প্রহর অবাক হয়ে ভাবতে থাকে, এটা মেয়ে নাকি এলিয়েন? মানে এই সময় এমন কথা কে বলে? ওইদিকে স্নেহা কান্না করে নদী ভাসিয়ে দিচ্ছে। প্রহর স্নেহাকে আবার ফোন করে। স্নেহা ফোন উঠিয়ে জোরে বলে, কি? প্রহর চমকে গিয়ে ফোনের দিকে তাকিয়ে দেখে নাম্বার ঠিক আছে নাকি। দেখে আমার কান ধরে বলে, আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হয়ে থাকতে পারি না? আগে ফ্রেন্ড হয়ে দেখি। তো আগে কি ছিলাম? স্টুডেন্ট। কি? তুমি আমাকে স্টুডেন্ট ভাবতে? আচ্ছা যাই হোক, আগে স্টুডেন্ট ভাবতে, এখন ফ্রেন্ড, কিছুদিন পরে গার্লফ্রেন্ডও ভাবতে পারো, তারপরে বউ। ওকে ওকে, আমি রাজি ফ্রেন্ড হতে। বলে খুশিতে কেটে দেয় প্রহর কিছু বলার আগেই। প্রহর ফোনের দিকে তাকিয়ে বলতে থাকে, পাগল একটা।
রাত ঠিক 10টার দিকে সবাই ছাদে গিয়ে গোল করে বসি। ছাদে লাইটগুলো নিভিয়ে দিয়ে কয়েকটা মোমবাতি জ্বালানো হয়েছে। চারপাশে আবার বড় বড় গাছ, যেগুলো হাওয়াতে দুলতে আর গাছ ছমছমে একটা আওয়াজ হচ্ছে। অলরেডি ভয় লাগা শুরু হয়ে গেছে। আমি অয়নের সাথে একদম ঘেঁষে বসেছি, তার এক বাহু জড়িয়ে ধরে, আর আলো কিছুটা সামনে এগিয়ে এসে সায়নের দিকে চাপছে। সায়ন বুঝতে পেরে মুচকি হেসে তার কানের কাছে গিয়ে বলে, ভয় পেও না, আমি আছি না, কিচ্ছু হবে না। আমি ভয় পাই না। সে তো দেখাই যাচ্ছে। কিসের ভূতের গল্প বলবে? একটুও ভয় হচ্ছে না। রাত 1টা-2টার দিকে বসলে ঠিক হতো, কিন্তু সায়ন তো এত রাত পর্যন্ত জেগে থাকা যাবে না। জেগে থাকতে আমার কোনো সমস্যা নেই। আলো আর অয়ন ভাইয়া একসাথে বলে ওঠে। আমার আছে। দুজনে যেভাবে মুখটা ভার করে বলে, এরপরে আর কিছু বলার সাহস পায়নি সায়ন। রিয়ান একটু অদ্ভুত কণ্ঠে বলে, আমি আজ অনেক ভয়ানক ভয়ানক ভূতের গল্প বলবো। আপনি এভাবে কেন বলছেন? স্বাভাবিক কণ্ঠেও তো বলতে পারেন। তাহলে ভয় পাবে কি? তুই এত ভূতের গল্প পাস কোথায়? ভূত এফএম। আচ্ছা, শুরু করা যাক। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। ফার্স্টে তাহলে আমি শুরু করি। রিয়ান একটু ভাব নিয়ে বলে, আমার মন অনেক বড়। যাও, ফার্স্টে তোমাকে সুযোগ দিলাম। থ্যাঙ্কস। আচ্ছা শোনো সবাই, ওই দিন রাত 1টা বেজেছিল। আমার কাজ করতে করতে লেট হয়ে যায়। আমি যখন ফিরছিলাম তখন হসপিটালের একটা রুম থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছিল। আমি চেক করতে গেলাম কিসের আওয়াজ এটা দেখার জন্য। যে রুমটাতে আওয়াজ আসছিল, আমি সেই রুমের দরজা খুলে দেখি ওই রুমটা মৃত লাশ রাখার জায়গা। সেখানে অনেক লাশ রাখা ছিল। আওয়াজটা আসছিল কোথা থেকে এটা দেখার জন্য আমি রুমের ভিতরে গিয়ে চেক করতে থাকি। হঠাৎ করে আমার কাঁধে কেউ হাত রাখে। আমি পেছনে ফিরতেই দেখি অয়ন আর কিছু বলার আগে রিয়ান জোরে ভয়ানক আওয়াজ বের করে চিল্লিয়ে ওঠে, আর সবাই চিৎকার করে ওঠে। আমি অয়নকে জড়িয়ে ধরি, আলো সায়নের হাত জোরে শক্ত করে ধরে। সবার এমন ভাবে চিৎকার শুনে রিয়ান নিজেও ভয় পেয়ে যায়। পরে আবার জোরে জোরে হাসতে থাকে। প্রহর রিয়ানের মাথায় বেড়ে বলে, এমন করে হঠাৎ চিৎকার করার কি হলো? আমি রাগে বললাম, তুই সবসময় এমন করিস, গল্পের মাঝখানে এভাবে চিৎকার করে উঠিস। আরে, এটাই তো ভূতের গল্প বলার আসল মজা। প্রহর আলোর দিকে তাকিয়ে বলে, আলো, এখনো কি তুমি ভয় পেয়ে আছো? আলো প্রহরের কথা শুনে সায়নকে ছেড়ে দিয়ে একটু নড়ে চড়ে বসে। সবাই ওদের দেখে মুচকি হাসছে। সায়ন একটু লজ্জা মাখানো হেসে নিজের মাথা চুলকাচ্ছে আর বলছে, অয়ন ভাই, পরে কি হলো? আমি দেখতে পেলাম আমার পিছনে একটা লোক দাঁড়ানো, সাদা শার্ট পায়জামা পরা। আমি তাকে দেখে বললাম, কে আপনি? লোকটি সোজাভাবে উত্তর দিল, আমি এই রুম দেখাশোনা করি। ও ওয়ার্ড বয়। আচ্ছা একটু চেক করো তো কিসের আওয়াজ আসছে। আমি আসছি। আপনার নামটা কি? দুলাল। ও আচ্ছা, বলে আমি চলে যাই বাসায়। এটা কোনো ভূতের গল্প হলো? এটা তো নর্মাল ঘটনা। দূর, একটুও ভয় লাগলো না। পুরোটা আগে শুনে নে। আমি পরের দিন সকালে গিয়ে জিজ্ঞেস করি দুলাল নামের ওয়ার্ড বয় কোথায়। তখন আমি জানতে পারি এই নামের কেউ এই হসপিটালে কাজ করে না। কি? আমাদের হসপিটালে এমন চেইন ভূত আছে? আগে জানতাম না তো। এখন তো আমার ভয় লাগছে। রাতে কতবার গিয়েছি মর্গে। সায়ন চোখ ছোট ছোট করে অয়নের দিকে বলে তাকিয়ে, ভাই, এখানে এসব আজেবাজে জিনিস আছে, এটা জেনেও আমাকে মর্গের পাশের রুমটাতে ভর্তি করিয়েছিলে। রিয়ান, হসপিটালটা তোমার বাসার পাশেই তো, তাই না? রিয়ান একটা ঢোক গিলে বলে, তো কি হয়েছে? এসব দেখে ভয় পাই নাকি? আচ্ছা, এখন আমি গল্প বলি। রিয়ান ভয়ানক গলায় কিছু ভূতের গল্প শোনায়। রিয়ানের গল্প শুনে সবাই একটু একটু ভয় তো অবশ্যই পেয়েছে। রিয়ানের বলা শেষ হলে প্রহর বলে, ধুর, এসব গল্পে হয়।
এটা তো আমার কোনো ভূতের গল্পের মতো লাগলো। বাস্তবে এমন আবার হয় নাকি? এই জন্য লেখকদের কিছু শুনাইতে নেই, ওদের সব গল্পই মনে হয়। আচ্ছা, এখন আমি শোনাই তাহলে। কিছুদিন আগের ঘটনা। আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম। এখন আপনিও এমন অদ্ভুত কণ্ঠে বলবেন। এমন কণ্ঠে বললে ভূতের গল্প বলছি এমন একটা ফিল আসে। আচ্ছা শোনো, গাড়ি নিয়ে যাচ্ছিলাম, ওই যে রিয়ানদের বাসায় যাওয়ার সময় একটা ব্রিজ পড়ে না সামনে, ওই দিক দিয়ে যাচ্ছিলাম। সব সময় তো ওই ব্রিজ একদম ফাঁকা থাকে, আর ওই রাতেও ব্রিজ একদম ফাঁকা ছিল। এমন অন্ধকার ছিল, রাস্তায় লাইটের আলোতে হালকা দেখা যাচ্ছিল। আমার গাড়ি নিয়ে যাচ্ছি, হঠাৎ একটা সাদা কাপড় পরা লোক সামনে ছিল। মানে আমি বুঝতে পারলাম না যেটা আসলে ছেলে নাকি মেয়ে ছিল, আমি সঠিক বলতে পারি না। অদ্ভুত চেহারা ছিল, চুলগুলো একদম লম্বা, অগোছালো, চোখগুলো একদম লাল টুকটুকে, মুখটা কেমন যেন একদম পুরো ঝলসানো ছিল, পা দেখা যাচ্ছিল না। তোর কেমন দেখতে ছিল, এত ডিটেলে বলা লাগে? আমি লেখক তো, তাই একদম বর্ণনা সহ বলি। বর্ণনা বলা লাগবে না, পরে সেটা বলো। হঠাৎ করেই সেই অদ্ভুত কিছু একটা আমার গাড়ির দিকে জোরে দৌড়ে আসতে লাগলো। আমি একদম স্পিডে গাড়ি চালিয়ে যেতে থাকি, ওইটা আমার গাড়ির পেছনে পেছনে দৌড়াচ্ছিল। মনে হচ্ছিল এক্ষুনি আমাকে ধরে ফেলবে। সেটা হঠাৎ করেই আমার গাড়ির পেছন থেকে সামনে এসে পড়ে, আর আমি তাড়াতাড়ি ব্রেক করি। ওইটা আমার দিকে যেভাবে দেখছিল, মনে হচ্ছিল এক্ষুনি আমাকে মেরে ফেলবে। আমি তাড়াতাড়ি সূরা জিন পড়া শুরু করি। পরে ওইটা চলে যায়, আমিও তাড়াতাড়ি চলে যাই। এই সূরাটা না পারলে আজ হয়তো আমি এখানে থাকতাম না। রিয়ান ভয়ে জোর করে হেসে বলে, তুমি গল্প বানিয়ে বলছো তাই না? আজব তো, আমি গল্প বানিয়ে কেন বলবো? এটা সত্যি ঘটনা। দুর্মিয়া, কিসের সত্যি ঘটনা? আমার প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাওয়া লাগে। তুমি কোনোদিন রাত 12টা বা 1টার দিকে গেছো? না, তা যাইনি কখনো। সব সময় মানুষ তো ছিল কিছু। তাহলে যেদিন থাকবে না ওই দিন তোমার ওইটাকে দেখার সুযোগ হতে পারে। প্রহর ভাই আর অয়ন ভাই, তোমাদের সাথে এমন হয়েছে? কই, আমাকে তো বলনি কোনোদিন। প্রহর একটু ইশারা দিয়ে বলে। আরে এসব কি বলার মতো কথা? সায়ন প্রহরের মতলব বুঝে বলে, তাও কথা। আমি অয়নের দিকে তাকিয়ে তার হাত ধরে বলি, তুমি আর ওই মর্গে যাবে না, আর বেশি রাত পর্যন্ত ওই হসপিটালে থাকার দরকার নেই। শুনেছি ওদের নজর যার উপর একবার পড়ে যায় তাদের পিছা সহজে তারা ছাড়ে না। অয়ন আমার গাল টিপে দিয়ে বলে, ওরে আমার টুনটুনি, আমার কিছু হবে না, আমি সাবধানে থাকবো, ঠিক আছে? আর প্রহর আপনিও সাবধানে থাকবেন কিন্তু। থাকবো। সায়ন আলোর কানের কাছে গিয়ে বলে, তুমিও সাবধানে থাকবে কিন্তু, কারণ জিনরা সুন্দরী মেয়েদের পেছনে বেশি পড়ে। আলো ভয়ে সায়নের দিকে তাকিয়ে শুধু বলে। সবাই আরো কিছুক্ষণ বসে গল্প করতে থাকে। সায়ন হালকা হালকা ঝিমিয়ে পড়ছে, মেডিসিনের কারণে এমন হচ্ছে। আলো সায়নকে ধরে বলে, তোমার আর বসে থাকা লাগবে না, চলো তোমাকে রুমে শুয়ে দিয়ে আসি। আরো কিছুক্ষণ থাকি না? সায়ন, চুপচাপ নিজের রুমে যা। সায়ন আর কিছু না বলে উঠে দাঁড়িয়ে মন খারাপ করে তাকিয়ে থাকে। আলো সায়নের হাত ধরে বলে, এভাবে তাকিয়ে কোনো লাভ নেই, চলো। বলেই সায়নকে ধরে নিয়ে যায়। রিয়ান ভাবছে আর কি গল্প করা যায়। অয়ন আর প্রহর ইশারা করে মারুকে চুপ থাকতে বলে। মারুর হাত ধরে দৌড়ে নিচে চলে যায়, সাথে প্রহরও দৌড়ে যায়। রিয়ান পিছনে তাকিয়ে তাদের দৌড়ে যেতে দেখলে সেও ভয়ে আশেপাশে তাকিয়ে চিৎকার করে দৌড় দেয়। অয়ন প্রহর তাদের রুমের সামনে এসে দাঁড়ায়। রিয়ানও দৌড়ে এসে তাদের সাথে দাঁড়ায় আর ভয়ে হাঁপিয়ে হাঁপিয়ে বলে, এভাবে দৌড় দিলে কেন? অয়ন স্বাভাবিক ভাব করে বলে, কোথায় আমরা দৌড় দিলাম? আমরা তো স্বাভাবিকভাবে হেঁটে আসলাম, তাই না প্রহর? তাই তো, একদম স্বাভাবিকভাবে হেঁটে এসেছি। সেটা তো আমি দেখছি, এখনই আমার জান বেরিয়ে যেত। আচ্ছা, আর গল্প করবো না। রিয়ান, তুমি বাসায় যাবে না?
তাহলে আমি এখনই বেরিয়ে যাই, রাত তো আর কম হলো না। অয়ন আর প্রহর দুদিক দিয়ে রিয়ানের কাঁধে হাত রাখে। অয়ন আগে বলে, সাবধানে যেও, সামনে তো আবার হসপিটাল। আর রাস্তাটা আল্লাহর নাম নিয়ে পার হয়, ঠিক আছে? এখন তো মনে হয় না মানুষ আছে। রিয়ান দুজনের হাত সরিয়ে বলে, দূর, এগুলো বলার কোনো দরকার ছিল? এখন আমি যাব কিভাবে? মারো কিছু, আমি আর যাব না। এমনি আমি হ্যান্ডসাম, তার উপর আমি তো আবার সুরাজ জিনও পাই না। প্রহর আর অয়ন দুজন দুজনকে দেখে হেসে বলে, ঠিক আছে, তাহলে তুমি ওই রুমটাতে শুয়ে পড়ো, কাল রাতে যেও। ঠিক আছে। আমি গিয়ে শুয়ে পড়লাম। হুম। সবাই আমরা সবার রুমে যাই। আলো সায়নকে শুইয়ে দিয়ে একটু ভয়ে বলছে। আমি এখন আসি। সায়ন উঠে বসে বলে, এত রাতে কিভাবে যাবে? চলো, আমি তোমাকে দিয়ে আসছি। না লাগবে না, তুমি তো চোখই ঠিক মতো খুলতে পারছো না। তাছাড়া আমি এর আগেও অনেক রাতে রাস্তায় চলাচল করেছি। কিন্তু আজ ভয় পাচ্ছ। এক কাজ করো, তুমি আজ এখানে থেকে যাও। আমার পাশের রুমটা খালি আছে আর পরিষ্কারও। তুমি সেখানে থেকে যাও। না না, আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো। আমি এসে দরজায় টোকা দিয়ে বললাম, আসতে পারি? সায়ন তাকিয়ে বলে, ভাবি আসো। আমি এসে বলি, আলো তোমাকে আজ যেতে দেবে না, পাশের রুমটাতে থেকে যাও, আর কিছু লাগলে আমাকে জানাবে। ভাবি আমিও এটাই বলছিলাম। আমি মুচকি হেসে বলি, তাই নাকি? ভাবি, আমি চলে যেতে পারবো। এত রাতে যাওয়ার কোনো দরকার নেই, চলো রুমে ঘুমাবে। আলো আর না করলো না। সায়নকে বিদায় জানিয়ে আলোকে তার রুমে দিয়ে আমি আমার রুমে চলে গেলাম। আমি রুমে যেতেই অয়ন আমাকে কোলে উঠিয়ে কয়েকটা ঘোরান দেয়। আমি অয়নকে শক্ত করে ধরে বলি, আরে আরে কি করছো? অয়ন আমাকে বিছানায় শুইয়ে দিয়ে বলে, তোমাকে না, আমি আমার বেবিকে কোলে উঠিয়েছি। আচ্ছা বদমাইশ। অয়ন আমার দিকে অন্যরকম ভাবে তাকিয়ে আমার দিকে এগোতে থাকে। আমি আমার একটা আঙ্গুল দিয়ে অয়নের কপাল ধরে উল্টো দিকে ঠেলে সরিয়ে দিয়ে বলি, কি হচ্ছে এসব? অয়ন আমার হাত ধরে বলে, হয়নি তো কিছুই, এখন হবে। বলেই আমার কাছে এসে আমার দুহাত বিছানার সাথে লাগিয়ে কিস করতে থাকে। প্রহর লুকিয়ে গিয়ে রিয়ানের দরজার সাইডে একটা ছোট বক্স রেখে দেয়, যেখান থেকে কিছুক্ষণ পরপর ভয়ানক আওয়াজ বের হবে। এরা লুকিয়ে রেখে দিয়ে প্রহর চলে যায়। রিয়ান ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু এমনিই তার ভয়ে ঘুম আসছে না। তার মধ্যে এই আওয়াজ শুনে সে লাফ দিয়ে উঠে বসে আর কে কে করতে থাকে। কোনো জবাব না পেয়ে আর এমন আওয়াজ শুনে ভয়ে প্রায় রিয়ানের খারাপ অবস্থা। কিছুক্ষণ পরে প্রহরের দরজা কে বারবার ধাক্কাচ্ছে। প্রহর দরজা খুলতেই রিয়ান তাড়াতাড়ি তার রুমে ঢুকে গিয়ে সোজা তার বিছানায় শুয়ে পড়ে। প্রহর কিছু বুঝে ওঠার আগেই রিয়ান এসে শুয়ে পড়ে। প্রহর দরজায় দাঁড়িয়ে আছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। প্রহর বিছানার সামনে এসে রিয়ানের দিকে তাকিয়ে বলে, এই, তুমি এখানে কেন? আর এসে সোজা আমার বেডে কেন শুয়ে পড়েছো? তোমার রুমে কি হয়েছে? রিয়ান উঠে চাদর পেঁচিয়ে কোটিশুটি হয়ে বসে শুধু মুখটা বের করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ওই ওই রুমে কেউ আছো? আরে ধুর, এসব কিচ্ছু হয় না। যাও, তোমার রুমে যাও, আর আমাকেও ঘুমাতে দাও। আরে না, সত্যি আছে, আমি নিজের কানে শুনেছি। আমি তো আজকে এখানে ঘুমাবো। হাজার চেষ্টা করেও আমাকে এখান থেকে কেউ নড়াতে পারবে না। উফ, আচ্ছা শোনো, ভূতের হাসি টাসি কিচ্ছু ছিল না। আমি তোমার দরজার সামনে মিনি বক্স রেখে আসছি, আর এই দেখো তার রিমোট। এখন আমি বন্ধ করে দিচ্ছি, যাও, এবার কোনো আওয়াজ আসবে না। রিয়ান মুখটা মলিন করে দুঃখের ভাব নিয়ে বলে, আমাকে ভয় দেখানোর জন্য এটা করার কি দরকার ছিল? যদি আমি ভয়ে হার্ট অ্যাটাক করতাম তখন? আর জাস্ট মজা করার জন্য করেছি, আর কিচ্ছু না। এখন প্লিজ তুমি গিয়ে শুয়ে পড়ো, আমার অনেক ঘুম পাচ্ছে। না, আমি কোথাও যাব না, আমি এখানে থাকবো। আমার ভয় করছে।
প্রহর একটু জোরে বলে, আরে আমি বলেই তো দিলাম, ওই হাসিটা মিনি বক্সের ছিল। না, তাও আমার এখন ভয় করছে। আমি তোমার সাথে এখানে ঘুমাবো। রিয়ান, নিজের রুমে যাও। আমি নিজের বেড কারোর সাথে শেয়ার করতে পারি না। তোর ভিতরে কি বউকে আলাদা বেডে রাখবে? এখন থেকে অভ্যাস করে নাও। লাগবে না আমার অভ্যাস করা, ওঠো তুমি। বলেই প্রহর রিয়ানের চাদর ধরে টানতে থাকে। রিয়ান চাদর শক্ত করে ধরে বিছানার সাথে লেগে আছে। প্রহর কিছুক্ষণ টানাটানি করে হয়রান হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, থাকো আজকের জন্য এখানে, বাট আমার গায়ের সাথে মিশবে না। রিয়ান চাদর থেকে একটু মুখ বের করে বলে, আমার ছেলেদের সাথে মিশে ঘুমানোর কোনো ইচ্ছেও নেই। বলেই গুটিসুটি মেরে বিছানার এক কোণায় শুয়ে পড়ে। প্রহরও বিরক্তিকর একটা নিঃশ্বাস ফেলে এক সাইডে শুয়ে পড়ে। সকালে সায়ন ঘুম থেকে উঠে আলোর যে রুমে আছে তার দরজায় নক করে। দুবার নক করে দাঁড়িয়ে থাকে, ভাবছে আর একবার নক করবে কি না। ভাবতে ভাবতে যেতে নেয়। তখনই আলো দরজা খুলে দরজা খোলার আওয়াজ পেয়ে সায়ন পিছনে আবার মুড়ে তাকায়। দেখে আলো এখনো হালকা ঘুমে আছে, চুলগুলো এলোমেলো, চোখ বন্ধ করে আছে নাকি খুলে আছে বোঝা যাচ্ছে না। আলো ঘুম ঘুম চোখে বলে, মা, আর একটু ঘুমাই? না, আগে বলো কয়টা বাজে? হসপিটালে সঠিক সময় যেতে হবে তো। সায়ন মুচকি হেসে আলোর দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। আলো এবার একটু চোখ খুলে তাকিয়ে সায়নকে দেখে ঘুম ঘুম চোখে বলে, সায়ন, তুমি এত সকালে আমার বাসায়? সব ঠিক আছে তো? তোমার কোনো সমস্যা হয়নি তো? সায়ন এবার শব্দ করে হেসে দিয়ে বলে, না, আমার কিছু হয়নি। তুমি এক কাজ করো, আর একটু ঘুমিয়ে তারপর ওঠো। রাতে ঘুমাতে লেট হয়েছে তো, তাই ঘুম ছাড়ছে না মনে হয়। আলো এবার ভালো করে তাকিয়ে বলে, আমার সব মনে পড়েছে। সরি, সকালে উঠলে একটু এমন হয়। আমি ফ্রেশ হয়ে নিচে আসছি। তুমি আর একটু ঘুমিয়ে নাও। না, আমার ঘুম ভেঙে গেছে। আপনি নিচে যান, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে। কিছুক্ষণ পরে আলো ফ্রেশ হয়ে নিচে যায়। গিয়ে দেখে সবাই বসে আছে, বসে বসে এমনি কথা বলছে। আলো গিয়ে সবাইকে গুড মর্নিং বলে। সায়ন ইশারা দিয়ে আলোকে তার পাশে বসতে বলে। আলো গিয়ে সেখানে বসে। রিয়ান কফি খেতে খেতে বলে, এটা তোমরা আমার সাথে ঠিক করো না। কেউ কাউকে এমনভাবে ভয় দেখায়। আমি এসে বলি, কি করেছে? আর জানোস না, আমার দরজার সামনে মিনি বক্সে ভয়ানক সব আওয়াজ বের করছিল। শুকর করো আমি অসুস্থ তাই। আমি সুস্থ থাকলে তো ভূতের মতো ড্রেস পরে ভয় দেখাতাম। আমিও তাই ভেবেছিলাম, কিন্তু কাল আমার মুডটা একটু অন্যরকম ছিল, তাই ছেড়ে দিলাম। অন্যরকম বলতে? আরে মানে অনেক ঘুম পাচ্ছিল তাই। বাহ, সবাই এখন বসে চিন্তা করছে কিভাবে আমাকে ভয় দেখালে ভালো হতো, তাই না? সবাই আমার বেস্ট ফ্রেন্ডের পিছনে কেন পড়ে আছো? আচ্ছা রিয়ান, তুই ভয় পেয়েছিলি কেমন? রিয়ান একটু ভাব নিয়ে বলে, আরে তোর ভয় কোনো পাবে, বেশি ভয় পাইনি। শুধু ভয়ে আমার রুমে এসে শুয়ে পড়েছিলে, যাওয়ার নামই নেয়নি। সবাই হেসে দেয়। আমি সবাইকে নাস্তা করার জন্যে ডাকলাম। সবাই টেবিলে বসে নাস্তা করতে থাকে। সবাই নাস্তা করে যার যার কাজে চলে যায়। আলো সায়নকে মেডিসিন দিয়ে নিজের কাজে চলে যায়। আলো অয়নের সাথেই যায়। প্রহর স্নেহার বাসায় যায়। গিয়ে স্নেহার রুমে দরজায় নক করে। স্নেহা আসতে বলে, এসে দেখে ঔষধ খাচ্ছে। প্রহর বসে বলে, তোমার জ্বর ভালো হয়নি? হয়েছে, কিন্তু শরীরটা একটু দুর্বল আর কি। তাহলে এত তাড়াতাড়ি কেন উঠলে? আজ রেস্ট করলেই তো পারো। কিভাবে করব? আজ আমার আর্ট এক্সাম, ফেল করলে 1 বছরের নিচে নামিয়ে দিবে। আর আমার তেমন কোনো প্রস্তুতি নেই। আরে চিন্তা করো না, তুমি খুব ভালো চিত্র আঁকো, তুমি ঠিক পাশ করে যাবে। আমার পাস লাগবে না, আমার ভালো একটা নাম্বার লাগবে। এটা তোর ফাইনাল এক্সাম না।
তাও আমার একটা ভালো নাম্বার লাগবে। তোমাকে ডেকেছি একটু আমার সাথে থাকতে, না হলে আমাকে দিতে যাবে না বাবা? হুম, তো আপনি রেডি? হুম, রেডি, চলো। প্রহর স্নেহাকে এক্সাম হলে নিয়ে যায়। এক্সাম শুরু হতে এখনো সময় আছে, তাই প্রহর একটু স্নেহার সাথে বসে। স্নেহা প্রহরের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে রাখে। প্রহর কিছু বলে না। একটু পরে এক্সাম শুরু হয়ে যায়। প্রহর একটু দূরে থেকে স্নেহার আঁকা দেখছে। সামনে মডেল রাখা হয়, তাকে দেখে সবাই আঁকছে। স্নেহা খুব সুন্দরভাবে ছবি আঁকছে। এক্সাম শেষ হয়। স্নেহা বাহিরে আসতেই প্রহর গিয়ে বলে। অনেক ভালো এঁকেছো। স্নেহা নিজের শরীরের ভার প্রহরের বুকে ছেড়ে দিয়ে বলে। প্রহর, আমার খুব খারাপ লাগছে, মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাব। প্রহর স্নেহাকে ধরে বলে। চলো সাইডে বসবে। প্রহর স্নেহাকে নিয়ে সাইডে একটা বেঞ্চে বসায়। প্রহর স্নেহাকে বসিয়ে দিয়ে পানি এনে দেয়। স্নেহা পানি খেয়ে একটু প্রহরের কাঁধে মাথা রেখে বলে। হুম, চলো, এখন ঠিক আছি। হুম। প্রহর স্নেহাকে সোজা হসপিটালে অয়নের কাছে নিয়ে যেতে চায়। হসপিটালের বাহিরে এসে স্নেহা দাঁড়িয়ে বলে। এখানে কেন এসেছো? তোমাকে আগে ডক্টর দেখাতে হবে, পরে বাসায় দিয়ে আসবো। আরে আমি ঠিক আছি। হুম, দেখাই যাচ্ছে আপনি কতটা ঠিক আছেন। বলেই স্নেহাকে অয়নের কাছে নিয়ে যায়। স্নেহা আর প্রহরকে দেখে অয়ন দাঁড়িয়ে বলে। প্রহর, তুই আর স্নেহা, তুমি কেমন আছো? হুম। কোথায় ভালো আছো? অয়ন দেখ তো, স্নেহার জ্বর আর শরীর দুর্বল লাগছে। আরে আগে বলবি না? বসো স্নেহা, আমি তোমাকে চেক আপ করছি। অয়ন স্নেহাকে চেক আপ করে বলে। বর্তমানে তোমার জ্বর 101 ডিগ্রিতে আছে, তার মানে পরে আরো বেশি জ্বর উঠে, তাই তো? আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, খেয়ে নিবে। আর দুটো মেডিসিন এখানে খেয়ে ফেলো। হুম। প্রহর পরে স্নেহাকে বাসায় পৌঁছে দেয়। স্নেহাকে ধরে ধরে তার রুম পর্যন্ত নিয়ে যায়। পরে ওকে বিছানায় বসিয়ে বলে। নিজের খেয়াল রাখবে, মেডিসিন খাবে, আর এখন চুপচাপ শুয়ে থাকবে। স্নেহা মুচকি হেসে বলে। বাহ, আমার জন্য এত চিন্তা, ভালো, খুব ভালো। তা প্রেমে পড়ে গেলে নাকি আমার? না, একটা ফ্রেন্ড হিসেবে যা করা উচিত আমি তাই করছি, এর থেকে বেশি কিছু আশা করো না। আমি এর থেকে বেশি কিছু না, অনেক কিছু আশা করি। আর আমি জানি আল্লাহ অবশ্যই পূরণ করবে, বিশ্বাস এটা আমার। আজ পর্যন্ত আমরা যা আল্লাহর কাছে মন থেকে চেয়েছি তাই পেয়েছি, আর এটাও নিশ্চয়ই পাবো। শুধু শুধু আশা করে কষ্ট পেও না, আমি এখন চলি। বলেই প্রহর চলে যায়। স্নেহা হালকা হেসে বিছানায় শুয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে বিকেল হয়ে যায়। আলো সায়নের রুমে যায়। গিয়ে দেখে সায়ন বুকের উপর বই নিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি বইটা সরিয়ে নিই। সায়ন ঘুমের মধ্যে কিছু একটা বলছে। আমি শোনার জন্য নিজের চেহারাটা সায়নের দিকে এগিয়ে নিয়ে যাই। সায়ন বিড়বিড় করে কিছু একটা বলছে। হঠাৎ করে আমার নিঃশ্বাস সায়নের মুখের উপর পড়ে। সে হালকা একটু চোখ খুলে আমাকে দেখে মুচকি হেসে নিজের মুখটা একটু আমার দিকে উঠিয়ে আমার ঠোঁটের একটু পাশে একটা কিস করে আবার চোখ বন্ধ করে দেয়। আমি লজ্জায় লাল হয়ে গেছি। মনে আমার আনন্দের বন্যা বইছে। সায়ন হয়তো আমাকে ভালোবাসে এটা ভেবে, কিন্তু সায়ন চোখ বন্ধ করে বলে, আই লাভ ইউ দিয়া, ভালোবাসি দিয়া তোমাকে। কথাটা আমার বুকে ছুরির মতো গিয়ে বিঁধল গিয়ে। আমি জানালার পাশে দাঁড়িয়ে পাশে রাখা দিয়ার ছবিটা নিয়ে তার দিকে তাকিয়ে বলতে লাগলাম, জীবনের প্রথম কোনো মেয়েকে দেখে আমার প্রচুর হিংসা হয়। তুমি মরে গিয়েও সায়নের মন থেকে যেতে পারোনি। আজও তোমাকে সে ভালোবাসে, আর আমি সায়নের জীবনের বন্ধু হয়ে থেকে যাব। সে আমাকে আর ভালোবাসবে না, তার মনে আমি জায়গা করতে পারবো না, কারণ পুরো জায়গা জুড়েই তুমি আছো। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। এটা ভেবে কেন জানি চোখের মধ্য থেকে কয়েক ফোঁটা পানি নিচে পড়ে গেল। একটু পরে সায়ন জেগে যায়। সে আমার চোখে পানি দেখে তাড়াতাড়ি উঠে জিজ্ঞেস করে, কি হয়েছে আলো, তুমি কান্না করছো কেন?
আমি কি নিজের অজান্তেই তোমাকে কষ্ট দিয়েছি? আমার হাত ধরে দেখতে দেখতে বলে, আমি কি তোমাকে আঘাত করেছি? কোথাও ব্যথা পেয়েছো? দেখাও আমাকে। আমি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে থাকার পর মুখে হাসি এনে বলি, আরে আমার কিচ্ছু হয়নি। আমার চোখে কিছু একটা পড়েছে, তাই চোখ থেকে পানি বের হচ্ছে। সায়ন আমার কাছে এসে বলে, দেখি। সে আমার চোখ ধরে দেখছে কিছু আছে কিনা, আর বলছে, কোথায়? কিছুই তো দেখতে পারছি না। আমি ওর দিকে তাকিয়ে বললাম, হয়তো বেরিয়ে গেছে, কিন্তু ব্যথা এখনো রয়ে গেছে। সব ব্যথা তো আর দেখা যায় না। সায়ন আমার চোখ ধরে ফু দিতে থাকে। জানি না কেন আমার এই মুহূর্তে সায়নকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে। নিজেকে আটকে রাখা কঠিন হয়ে যাচ্ছে। সায়ন ফু দিচ্ছে, আমি সায়নকে জড়িয়ে ধরি, কিছু না ভেবে। সায়ন অবাক হয়ে যায়, আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। কিছুক্ষণ দুজনেই চুপচাপ থাকি। তারপর সায়ন আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে আলো? তোমার মন কি কোনো কারণে খারাপ? আমি সায়নকে জড়িয়ে ধরেই কান্না করা কণ্ঠে উত্তর দিই, অনেক। কেন শুনি? জিজ্ঞেস করবেন না প্লিজ, আমি বলতে পারবো না। সায়ন মুচকি হেসে আমার মাথায় হাত রেখে বলে, ঠিক আছে, কিন্তু তোমাকে হাসি খুশি মানায়। এমন মুখ আধার করে রাখলে আলো নাম রেখে লাভ কি বলো? আমি সায়নকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনি আমাকে নিজের কি ভাবেন? সত্যিটা বলবেন, আমার জন্য আপনার মনে ঠিক কোন স্থানটা আছে? সায়ন কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি আমার একজন খুব ভালো বন্ধু, এমন বন্ধু যাকে আমি ছাড়তে চাই না। খুব কম মানুষের ভাগ্যে জোটে আমার বন্ধু। মানে? আমি সায়নকে ছেড়ে দিয়ে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে বললাম, শুধুই বন্ধু? মানে? না, কিছু না। আচ্ছা, দিয়ার জায়গা কি আপনি কোনোদিন অন্য কাউকে দেবেন? না, কোনোদিনও না। দেওয়ার জায়গা আমি কোনোদিন কাউকে দিতে পারবো বলে মনে হয় না। আমি জোর করে ঠোঁটে হাসি এনে সায়নের সাথে নজর এড়িয়ে টেবিলে রাখা ওষুধ বক্সের কাছে গিয়ে সেটাকে খুলে ওষুধ বের করতে করতে বলি, জানি, আমি তো এমনি জিজ্ঞেস করলাম। আমি আপনার ওষুধগুলো বের করে দিচ্ছি, খেয়ে নিন। আজ থেকে আপনার দেখাশোনা করার জন্য অন্য ডক্টর আসবে। মানে তুমি আসবে না? আমি হালকা হেসে সায়নের দিকে তাকিয়ে বললাম, দায়িত্ব যখন নিয়েছি পূরণ তো অবশ্যই করব। আমিও আসব, তবে আপনার জন্য আপনার ভাই বিদেশ থেকে ডক্টর এনেছে, সেও আজ থেকে আসবে। ঠিক আছে। আমি ওষুধগুলো বের করে সায়নের দিকে ধরি আর এক গ্লাস পানি এগিয়ে দিই। সায়ন ওষুধগুলো খায়। আমি পানির গ্লাসটা টেবিলে রেখে বলি, আজ আমি আসি। আমি যেতে নেই, কিন্তু সায়ন আমার পথ আটকিয়ে বলল, আজ এত তাড়াতাড়ি চলে যাবে? গল্প করবে না আমার সাথে? আলো হালকা হেসে বলে, আমার জীবনটাই একটা গল্প হয়ে গেছে। মানে? কিছু না সায়ন, সবার জীবনই এক একটা গল্প। কারো বা ভালো, কারো বা খারাপ, আর কারো সবটুকুই মিলিয়ে। সায়ন হেসে বলে, তুমি তো প্রহর ভাইয়ের মতো কথা বলছো। আমিও হেসে দিয়ে বললাম, আচ্ছা আমার একটু কাজ আছে, আজ আমি আসি। আর আসবে না আজ? রাতে আসার চেষ্টা করব। বলে আমি দরজা পর্যন্ত যেতেই সায়ন বলে ওঠে, আমি কিন্তু অপেক্ষা করবো। আমি পেছনে তাকিয়ে কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে বের হয়ে যাই। সায়নের দরজা আটকে চোখের পানি আর থামাতে পারিনি। যাকে তুমি ভালোবাসো তার মনে অন্য কারো জন্য ভালোবাসা দেখাটা যে কি কষ্টের সেটা বোঝানো যাবে না। আমি নিজের চোখের পানি মুছে যেতে নেই। মারু ভাবি এসে আমাকে বলে, কি হয়েছে আলো, তুমি কান্না করছো কেন? না ভাবি, কিছু হয়নি, আমি আসি, একটু কাজ আছে। বলে তাড়াতাড়ি চলে গেলাম। মারু সায়নের রুমে যায়। সায়ন আমাকে দেখে উঠে দাঁড়িয়ে বলে, ভাবি আসো। আমি ভিতরে গিয়ে বললাম, তুমি কি আলোকে কিছু বলেছো বা তোমাদের মধ্যে কিছু হয়েছে? না ভাবি, তেমন কিছুই হয়নি, শুধু অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছিল। কি প্রশ্ন শুনি? সায়ন আমাকে সব কিছু বলে। আমি সায়নকে জিজ্ঞেস করি, তুমি কি বলেছো? যা সত্যি তাই বলেছি। তোমার সত্যিটা আমি বুঝতে পেরেছি। শোনো সায়ন, তোমার জীবনকে একটা সুযোগ দাও।
পুরনো স্মৃতি ধরে রাখলে সুখী হতে পারবে না। আর দিয়াও হয়তো এটাই চাই যে তুমি নিজেকে একটা সুযোগ দাও। মানে ভাবি, আমি তোমার কথা বুঝতে পারছি না। সায়ন, আলো তোমাকে ভালোবেসে ফেলেছে। কি? হুম। আর কোথাও না কোথাও তোমার মনেও ওর জন্যে কোনো একটা ফিল অবশ্যই আছে, যেটা তুমি বুঝতে পারছো না। ভাবি, তুমি যেমন ভাবছো তেমন কিছু না। সায়ন, আমাকে না, নিজেকে বোঝাও। আর নিজের জীবন আর আলোকে একটা সুযোগ দিয়ে দেখো। কিভাবে দিব? দিয়াকে ভুলতে পারছি না আমি। যদি তুমি কাউকে তোমার জীবনে আসার সুযোগ না দাও, তাহলে দিয়াকে ভুলবে কিভাবে? তুমি একবার আলোকে সুযোগ দিয়ে দেখো, আমার বিশ্বাস আলো তোমার মন ওর দিকে এনে ছাড়বে। আমার কথাগুলো ভেবে দেখো। বলেই আমি সেখান থেকে চলে যাই। একটু পরে অয়ন আসে, বাচ্চাদের কিছু সুন্দর সুন্দর পোস্টার নিয়ে। এগুলো আমার হাতে দিয়ে বলে, তুমি এগুলো বেডের সামনে লাগাও, আমি শাওয়ার নিয়ে আসছি। আমি পোস্টারগুলো সাইডে রেখে বলি, অন্যজনের বেবির ছবি কেন লাগাবো? আমি তো তোমার ছবি লাগাবো, যেন আমার বেবি একদম তোমার মতো হয়। আচ্ছা, তাহলে এক কাজ করো, সেখানে তোমার ছবিও লাগিয়ে দিও, যেন তোমার মতো হয়। আমি আর কিছু বলার আগেই অয়ন বলে ওঠে, ব্যাস, এটা নিয়ে কোনো কথা হবে না। আমার ছবি লাগালে তোমারও লাগাতে হবে। এটা বলে ওয়াশরুমে চলে যায়। আমি পোস্টারগুলো হাতে নিয়ে ছবিগুলো দেখতে থাকি। বাচ্চাগুলো কি সুন্দর। আমি দোলনায় বসে আছি। অয়ন ওয়াশরুম থেকে বের হয়ে আমার কোলে শুয়ে পড়ে। কি হলো এটা? উঠুন, আমার কাপড় ভিজে গেল তো। আমি আমার বউকে ভিজাবো শুকাবো আমার ইচ্ছা, তোমার কি? হে, আপনার বউ তো আমি, তো আমার ইচ্ছে থাকবে না? না, কারণ তোমার ওপর তোমার থেকে বেশি অধিকার আছে আমার, বুঝলা? আচ্ছা ঠিক আছে, আপনার আমার অতীতের কথা বলার সময় কি আছে স্যার এখন? ওহ সরি, ভুলে গেছিলাম। ঠিক আছে, তাহলে আর শোনাচ্ছি। বলো। জানো, তুমি আমাদের নদীর হালকা পানিতে ফেলে দিয়েছিলে সেতু দিয়ে যাওয়ার সময়। আমি হাসতে হাসতে বললাম, তাই নাকি? পরে কি হলো? হুম, পরে আমি তো অনেক রেগে গিয়েছিলাম। আমি আর প্রহর কোনোভাবে বাসায় গেলাম। আমি তো শুধু ভাবতে লাগলাম কিভাবে তোমাকে জব্দ করা যায় অতীতে। অয়ন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। প্রহর পেছন থেকে বলে, কিরে, এত কি ভাবছিস? কিছু না, শুধু ভাবছি আজকের কথা। আমার তো রাগ হচ্ছে। তোর রাগ হচ্ছে আর আমার হাসি পাচ্ছে। বয়সের তুলনায় বুদ্ধিতে একটু কম হয়েছে মনে হয়। বুদ্ধি ঠিক আছে, শুধু বাচ্চা মানসিকতাটা এখনো ছাড়লো না। ওকে তো আমি বুঝাবো। উল্টাপাল্টা কিচ্ছু ভাবিস না। আমি তো আমার গল্পের মেন চরিত্রটাকে পেয়ে গেছি। অয়ন চাঁদের দিকে তাকিয়ে আসতে বলে, আর আমি আমার জীবনে ভেবেছিলাম, কিন্তু এই মেয়েকে তো শিক্ষা না দিলে হবে না। কিছুক্ষণ পর প্রহর একটা বই পড়তে পড়তে ঘুমিয়ে যায়। অয়নও ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে প্রহরকে কোনো রকমে একা বাড়িতে রেখে অয়ন বেরিয়ে পড়ে। মানুর কলেজে যাওয়ার সময় হয়ে গেছে। অয়ন আড়াল থেকে দেখছে আমি একা একা যাচ্ছি। হঠাৎ করেই কিছু গুন্ডা টাইপ লোক আমার সামনে এলো, অদ্ভুতভাবে হাসছে। আমি একটু পিছিয়ে বলি, কি চাই আপনাদের? পথ কেন আটকালেন? এখনই যদি চিৎকার করি না, তাহলে সবাই এসে জড়ো হয়ে যাবে। ওরা বলল, এই নিরিবিলি জায়গায় বেশি মানুষ আছে বলে তো মনে হয় না। ওদের হাবভাব ভালো মনে হচ্ছে না, তাই উল্টো দিকে দৌড় দিতে গেলেই ওরা আমাকে ধরে ফেলে। মুখ চেপে ধরে আমাকে গাড়িতে উঠিয়ে কোথায় নিয়ে যেতে থাকে। আমি শুধু আল্লাহ আল্লাহ করছি মনে মনে। একটু পরেই একটা নিরিবিলি জায়গায় এসে থামায়। জায়গাটা গাছপালায় ভরা। আমার তো ভয় হচ্ছে, মান হারানোর ভয়। ওরা আমাকে টেনে একটু ভিতরে নিয়ে যায়। আমি ছটফট করছি। একটু পরে কেউ একজন একটা গুন্ডার হাত ধরে ফেলে। তাকিয়ে দেখি অয়ন। সে ওদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওরা বলতে থাকে, কে তুই? ভালোই ভালোই চলে যা, না হলে এখানে মেরে পুঁতে দিব। তোরা চলে যা, না হলে আমি তোদের মেরে ফেলে দিব। মারামারি শুরু হয়ে যায়। অয়নকে একটা ঘুষি মেরে ফেলে দেয়। একটু রক্তও বেরিয়ে যায়। অয়ন মাটিতে পড়ে আস্তে করে বলে, আব্বে, এ দেখি সত্যি সত্যি মারছে,
আমাকে মারার জন্য টাকা দিছি নাকি? উঠে দাঁড়াতেই আরেকটা মারতে আসে। আমি তার হাত ধরে আস্তে করে বলি, আব্বে, ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। সত্যি সত্যি কেন মারছিস? শুধু টাকা মার খাওয়ার দিয়েছি, মার দেওয়ার না। লোকটা অয়নের হাত ছাড়িয়ে একটা ঘুষি দিয়ে বলে, কে রে তুই? আর কিসের টাকা? কার টাকা? চুপচাপ চলে যা। অয়ন বুঝতে পেরে যায় এটা তার পাঠানো লোক নয়, এরা সত্যিই মারুকে উঠিয়ে এনেছে। দুটো লোক মারুর হাত ধরে টানাটানি করছে। এটা দেখে অয়নের রাগ চরম পর্যায়ে পৌঁছে যায়, আর সে সবাইকে মারতে থাকে। যেমন মার খাচ্ছে তার থেকে বেশি দিচ্ছে। গুন্ডাগুলো মার খেয়ে চলে যায়, মারু কিছু বলছে না। অয়ন সামনে দাঁড়িয়ে আছে আর মারু পিছনে। অয়ন পিছনে তাকায়, আমার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? একথা বলার সাথে সাথে আমি আর নিজেকে আটকে রাখতে পারি না, সোজা জোরে জোরে কান্না করে দিই। অয়ন আমাকে থামানোর চেষ্টা করতে থাকে। আরে আরে, কান্না করো না, এখন সব ঠিক আছে, কেউ কিছু করবে না তোমাকে। আমার কান্নার আওয়াজটা একটু বেশি বেড়ে যায়। চোখ বন্ধ করে কান্না করছি। অয়ন কোনো মতেই মারুর কান্না থামাতে পারছে না। অয়ন তখন আমার মাথায় হাত রেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, যেন আমি একটা বাচ্চা। আমি কান্না থামিয়ে অয়নের দিকে তাকিয়ে হেঁচকি তুলতে তুলতে বলি, অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আমি, আপনি নাইলে হয়তো। এটা বলে আবার কান্না শুরু করে দিই। অয়ন আমার চোখের পানি মুছে দিয়ে বলে, এসব কিছু চিন্তা করে লাভ নেই, তোমার কিছু হয়নি, না হবে। তাই একটু চুপ করে আমার সাথে চলেন। কোথায়? কেন, তোমার বাসায় যাওয়ার ইচ্ছে নেই নাকি? আমি বাসায় যাব। চলো, তোমায় দিয়ে আসি। মেয়েটা সত্যি অনেক ভয় পেয়ে গেছে দেখা যায়। বাইকে উঠে আমাকেও উঠতে বলে। আমি চুপচাপ পিছনে বসে পড়ি। অয়ন বাইক চালানো শুরু করলেই আমি অয়নের কাঁধ খামচে ধরি। অয়ন আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, ভয় পাচ্ছ নাকি? আসলে আমি আগে কখনো বাইকে বসিনি। কি, তুমি আগে কখনো বাইকে ওঠোনি? এত এত অবাক হওয়ার কি আছে? না মানে এমনি। তাহলে আমি তোমাকে আগে বাইকে ওঠালাম। একটু আগে যেতেই আমি অয়নকে থামাতে বলি। অয়ন বাইক থামালে আমি নেমে যাই। অয়ন বলে, এখানে কেন নামলে? বাকি রাস্তাটা আমি একাই যেতে পারবো। কেউ যদি আমাকে আপনার সাথে দেখে তাহলে নানা ধরনের কথা বলবে। ঠিক আছে, তাহলে যাও। আমি যেতে নিয়ে আবার ফিরে এসে অয়নের সামনে দাঁড়িয়ে বলি, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য, আর সরি ওই দিনের জন্য। অয়ন ঠোঁটে হাসি এনে আমার দিকে তাকিয়ে আছে। ওনার তাকানো দেখে আমার কেন জানি লজ্জা করছে। আমি আবার বলি, আপনার ঠোঁট কেটে গেছে, ঔষধ লাগিয়ে নিয়েন। অয়ন শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আমার কেমন লজ্জা লজ্জা লাগছে, তাই আমি তাড়াতাড়ি হেঁটে চলে এলাম। আমি বাসায় আসা পর্যন্ত উনি আমার কিছুটা দূরে দূরে ছিল। আমি বাসায় ঢোকার আগে অয়নকে হাত নাড়িয়ে বাই বলে তাড়াতাড়ি ভিতরে ঢুকে যায়। অয়নও হাসি মুখে চলে যায়। অয়ন যেতেই প্রহর অয়নের সামনে রাগীভাবে দাঁড়িয়ে আছে। অয়নের মুখে মারের দাগ দেখে প্রহর ব্যস্ত হয়ে বলে, কে মেরেছে তোকে? তাকে তো আজ মেরেই ফেলবো। চল দেখি কে মেরেছে। অয়ন প্রহরের কাঁধে হাত রেখে বলে, অয়ন মার খেয়ে আসে না, দিয়ে আসে। সে তো দেখাই যাচ্ছে। আচ্ছা একটা কথা বল, তুই মারুকে কিডন্যাপ করার জন্য লোক ভাড়া করছিস, কিন্তু কেন? আরে হ্যাঁ, মনে পড়েছে। শালারা একটাও যায়নি কেন? তাদের তো আমি না করেছিলাম। মানে, তুই জানলি কিভাবে? স্যার, আপনার কথা আমি শুনে ফেলেছি। এখন বলবেন আপনি মার কেন খেলেন? অয়ন সবকিছু প্রহরকে বলে। প্রহর রাগে বলে, শালাদের ধরে ইচ্ছে মতো মারিস নে, আমার তো এখন হাত চুলকাচ্ছে। আরে চিন্তা করিস না, মেরেছি ইচ্ছা মতো। দেখাই যাচ্ছে। আমি শাওয়ার নিয়ে বের হয়ে শুয়ে শুয়ে শুধু অয়নের কথা ভাবছি। ওর কথা ভাবতেই কেন জানি ঠোঁটে নিজের অজান্তেই হাসি এসে পড়ে, আর চেহারায় লজ্জার ছাপ। ভালোবেসে ফেলিনি তো আবার, আর যদিও বেশি ফেলি তাও আমার খারাপ লাগবে না।
আমি বিকেলে অয়নের মামার বাড়ি গেলাম। সেখানে অয়ন আর প্রহর আমাকে দেখে তাড়াতাড়ি আসে। আমি তাদের দেখে একটি হাসি দিই। তুমি এখানে? হয়তো আমাকে ধন্যবাদ দিতে এসেছ, তাই না? আমি একটু মুখ বেঁকিয়ে বললাম, বইই গেছে আমার আপনাকে ধন্যবাদ বলতে। তাহলে এখানে কেন এসেছ? আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি, প্রহর আর অয়ন একসাথে বলে ওঠে। ও, আমার সাথে দেখা করতে এসেছ? আমি একটু কপাল কুঁচকিয়ে বললাম, আপনারা আমার ফ্রেন্ড হলেন কবে? আমি তো মেঘার সাথে দেখা করতে এসেছি। মেঘা অয়নের মামাতো বোন। মেঘা আপনার বন্ধু হয়? কোথায়, আগে তো বলেননি। আমাদের কথাই বা হলো কয়দিন। আপনি চাইলে প্রতিদিন বলতে পারেন। তখনই মেঘা বেরিয়ে আসে। আমি দুজনের মাঝখান দিয়ে মেঘার কাছে চলে যাই। কিরে মেঘা, এখন তো দেখি ঘর থেকে বাহিরেই যাস না, হবু হাজবেন্ড মানা করেছে নাকি? মেঘা একটু লজ্জা পেয়ে বলে, দূরের ভাইয়ার আছে, এখানে কি বলিস? আরে বিয়ের কথা বলতে লজ্জা কিসের তোর? ভাইয়ারা কি বিয়ে করবে না নাকি? অয়ন আর প্রহর এসে বলে, ঠিক বলেছ, বিয়ে তো একদিন না একদিন করাই লাগবে, এতে লজ্জার কি আছে? আমি মেঘার হাত ধরে বলি, যারা বেশরম তাদের আবার লজ্জা আছে নাকি? চল রে মেঘা, আমরা উপরে গিয়ে কথা বলি। আমিও আসি। আমিও আসছি। তুই গেলে আমি একা থেকে আর কি করব? বসে থাকবি? আমাকে যেতে না দিলে আমিও তোকে যেতে দিব না। ও হ্যালো, আপনাদের কাউকেই আমি আমাদের সাথে যেতে দিব না। এটা আমাদের ফ্রেন্ডের মধ্যেকার। আপনারা কি করবেন? তোমাদের সঙ্গ দিতে। লাগবে না আপনাদের সঙ্গ। চল মেঘা, বলেই আমি আর মেঘা চলে যাই। গিয়ে আমি মেঘাকে অয়নের বিষয়ে অনেক কিছু জিজ্ঞেস করেছি। যতটুকু জেনেছি ওর কোনো জিএফ ছিল না। যাক, শুনে ভালো লাগলো। আমি মেঘাকে কোনোভাবে বুঝিয়ে অয়নের রুমটা খুঁজতে থাকি। একটা রুমে উকি দিতেই অয়ন পিছন থেকে আমার কানের কাছে এসে বলে, আমাকে খুঁজছ? আমি চমকে পিছনে তাকিয়ে বলি, আল্লাহ, আপনি? এভাবে কেউ কাউকে জিজ্ঞেস করে, তাও আবার হঠাৎ করে? আচ্ছা, বললে না যে কাকে খুঁজছ? আমাকে? না, আমি আপনাকে কেন খুঁজতে যাব? তাহলে আমার কেন এমন মনে হচ্ছে? সেটা আপনার মনকে জিজ্ঞেস করেন। অয়ন আমার একটু কাছে এসে বলে। সেটাই তো করছি। আমি একটু সরে গিয়ে বলি, মানে? মানে আমার মন তো আমার কাছেই নাই, তো জিজ্ঞেস করব কিভাবে? আমার মন তো তোমার কাছে, তাই তোমাকেই জিজ্ঞেস করলাম। কেন জানি একথা শুনে নিজেকে আটকে রাখতে পারলাম না। ঠোঁটে হাসিটা একটু বেশি এসে পড়ল। অয়নকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে আমি হাসিটা বন্ধ করে দিই। অয়ন আমার দিকে সন্দেহের দিকে তাকিয়ে বলে, প্রেমে পড়ে গেলে নাকি আমার? আমি অস্থির হয়ে বললাম, জি না। যেতে নিয়ে পিছনে তাকিয়ে মুচকি হেসে বলি, পড়লে পড়তেও পারি, কোনো সমস্যা আছে? অয়ন একটা বড় করে হাসি দিয়ে বলে, একদমই না, আমি তো চাই তুমি পড়ো। তখনই প্রহর এসে বলে, কি বলিস তুই? মার উপরে গেলে ব্যথা পাবে না? আর এটা তুই কেন চাস? আজব। আরে, এই পড়াতে কেউ ব্যথা পায় না, তুই বুঝবি না, তোর বোঝার বয়স হয়নি। আমি হেসে চলে গেলাম। প্রহর কিছু বুঝতে পারছে না। এভাবে অনেক দিন কেটে যায়। আমি অয়নের প্রেমে পড়ে যাই। অয়ন আমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্যে মরিয়া হয়ে আছে। আমিও বলবো বলবো ভাবছি, কিন্তু কিছুদিন ধরে অয়ন আমাকে ইগনোর করে চলে। বেশি কথা বলে না, এড়িয়ে চলে। আমারও আর ভালো লাগছে না। আমি একদিন অয়নের পথ আটকিয়ে বলি, কি সমস্যাটা কি আপনার? আমাকে ইগনোর কেন করছেন? কিছু হয়েছে? হলে বলেন। আর বেশি কথাও বলছেন না। অয়ন কিছু না বলে আমার সাইড কাটিয়ে চলে যেতে চাই। আমি অয়নের হাত ধরে বলি, কথা শেষ না করে যাবেন না, প্লিজ আমার প্রশ্নের উত্তর দিন। অয়ন আমার হাত ছাড়িয়ে বলে, কি বলবো বলো, আমার বলার মতো কিছু নেই। আমি হালকা হেসে বলি, ও আচ্ছা, এবার বুঝেছি আপনি কেন আমার প্রতি রেগে আছেন। আপনি যেটা শুনতে চান সেটা আমি আজই বলবো। আমি কিছু শুনতে চাই না।
বলে অয়ন চলে যেতে নেয়। আমি অয়নের হাত ধরে ফেলি, ধরে বলি, আমিও আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ বলেই লজ্জায় চোখ নামিয়ে ফেলি। অয়ন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর আমি অয়নের হাতটা একটু ঝাঁকিয়ে বলি, কিছু বলো না কেন? অয়ন তাড়াতাড়ি তার চোখ সরিয়ে আমার হাত এক ঝটকায় ছড়িয়ে বলে, তোমাদের গ্রামের মেয়েদের এটাই সমস্যা, একটু হেসে কথা বললেই সংসার গড়ে ফেলে। একটু হেসে কথা কি বলেছি, নিজেকে আমার লেভেলের ভাবতে শুরু করে দিয়েছ। আমি অয়নের কথার কিছুই বুঝছি না, সব আমার কাছে এলোমেলো লাগছে। তাও আমি মুখে জোর করে হাসি এনে বললাম, মজা করছো তাই না অয়ন? দেখো এই সময় মজা ঠিক হচ্ছে না। অয়ন তুচ্ছ হাসি দিয়ে বলে, ইয়াহ, রাইট, এতদিন আমি তোমার সাথে মজাই করেছি। এখানে থেকে থেকে ভোর হচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে ফান করা যাক। কাল আমি এখান থেকে চলে যাব, তাই আর এই নাটকের কোনো দরকার নেই। আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ে। আমি শান্ত গলায় জিজ্ঞেস করি, এতদিন এত ভালোবাসা সবই কি মিথ্যা ছিল? কিসের ভালোবাসা? সব নাটক ছিল। আর নিজেকে একবার দেখো আর আমাকে দেখো, এটা ভাবার আগে নিজের চেহারাটা তো একবার আয়নায় দেখতে। নিজেকে আর সামলে রাখতে পারলাম না। এবার রাগে দুঃখে বললাম, আপনি কি আমাকে নিজের খেলনা মনে করেছেন যে যখন খুশি খেলবেন? এতদিন ভালোবাসি বলে বলে মাথা খারাপ করে দিয়েছেন। এখন আমি যখন বলছি যে আমি আপনাকে ভালোবাসি, তখনই পাল্টি নিচ্ছেন। কি মনে করেন কি নিজেকে? ঠিক কথা আমারই বোঝা উচিত ছিল। আপনার মতো ছেলেরা শুধু ধোঁকা দিতে পারে, ভালোবাসতে পারে না। কোনোদিন ক্ষমা করব না আপনাকে। আই হেট ইউ। বলে কান্না করতে করতে চলে গেল। আমি তাকিয়ে, শুধু তাকিয়ে নীরে যাওয়া দেখছি। আর কিছুই আমার করার নেই। নিজেকে সামলানো কষ্ট হয়ে যাচ্ছে। কতদিন এটা অপেক্ষায় ছিলাম। অবশেষে বলল, কিন্তু আমার আর সেই খুশিটা রইল না। কারণ আমি প্রহরকে বলার আগে প্রহর আমাকে বলে সে নাকি নীরকে ভালোবাসে। তাহলে আমি কি করে সেখানে আসতে পারি? ওর ভালোবাসা আমি কেড়ে নিতে পারবো না। আমার কারণে প্রহরকে কষ্ট দিতে পারবো না। আমি সেখান থেকে চলে যাই। বিদেশ চলে যাব আমি। যাওয়ার আগে মামাকে বলে যাই উনি যেন নীরের মা বাবার সাথে প্রহরের জন্য কথা বলে। মামাও তাই করে। তার মা বাবা রাজি হয়ে গেছে শুনেছি। আমি যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছি। প্রহর আমার রুমে এসে আমার সামনে বসে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি ব্যাগের দিকে নজর দিয়ে বলি, হাসছিস কেন? তো কি করব, মারু রাজি হয়ে গেছে। ভাবছি কিছুদিন পরেই আমরা বিয়ে করে নিব। কি বলিস অয়ন? মারু আমার হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। আমি অন্যদিক ফিরে বলি। চোখে পানি এসে গেছে। প্রহর দাঁড়িয়ে বলে, কি চোখের পানি লুকানোর চেষ্টা করছিস নাকি? আমি কিছুটা চমকে গিয়ে নিজের চোখ লুকানোর চেষ্টা করে বলি, মানে কি তোর কথার? প্রহর আমার কাঁধে হাত রেখে বলে, অনেক হয়েছে, আর মিথ্যা বলার কোনো দরকার নেই। মারু আমাকে সব বলে দিয়েছে। আমি প্রহরের দিকে তাকিয়ে ওর হাত ধরে বলি, মানে কি বলেছে? প্রহর দেখ, ওর কথা তুই সিরিয়াসভাবে নিস না। প্রহর আমাকে জড়িয়ে বলে, তুই মারুকে ভালোবাসতি, কিন্তু আমার কারণে মারুকে ছেড়ে দিতে চাইছিস। মারুও তোকে ভালোবাসে, আমার কারণে তুই নিজের ভালোবাসা ত্যাগ করছিস। যদি মারুর সাথে আমার বিয়ে হয়ে যেত, তাহলে নিজেকে কিভাবে ক্ষমা করতাম আমি? আমি মারুর আগে তোকে ভালোবাসি। মারু তোর ছিল, আর চিরদিন তোরই থাকবে, বুঝছিস? প্রহর বোঝার চেষ্টা কর। তুই বুঝ, যা মারুর রাগ ভাঙা যা। বিয়েটা আমার সাথে না, তোর সাথে হবে, ঠিক আছে? মারু বাগানে আছে, তাড়াতাড়ি যা, নাহলে আবার দেরি হয়ে যাবে, যা তাড়াতাড়ি। আমি প্রহরকে জড়িয়ে ধরে বাগানের দিকে দৌড় দিলাম। নীর সেখানে মন খারাপ করে বসে আছে। আমি নীরের দিকে তাকাই। নীর আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম, কি বলেছ প্রহরকে তুমি? নীর রাগে জোরে বলে, কি বলবো, যা সত্যি তাই বলেছি। আপনি যেমন আমার সাথে অভিনয় করেছেন ভালোবাসার, ঠিক তেমনি আপনার বন্ধু আমার সাথে বিয়ের নাটক করতে এসেছে, এটাই বলেছি। আমি মাথা নিচু করে বললাম, সরি, আমার ভুল হয়ে গেছে।
আমি তোমার মনে কষ্ট দিয়েছি। নীর রাগ দেখাতে গিয়ে হেসে দেয়। আমি তার দিকে তাকিয়ে আছি। হাসি থামিয়ে বলে, আর রাগ দেখাতে পারবো না। প্রহর আমাকে সব বলেছে। আপনি আমাকেই ভালোবাসেন। আর তুমি? নির্লজ্জা মাখা মুখে বলে, আমিও। অয়ন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। প্রহর দূর থেকে সব দেখছিল। এভাবেই চলতে থাকে। লুকিয়ে দেখা করা, কথা বলা, বাইকে ঘুরতে যাওয়া। ওই দিন মেঘার গায়ে হলুদ ছিল আর নীর হলুদ শাড়ি পরেছিল। আমি আর প্রহর হলুদ পায়জামা পাঞ্জাবি। আমি সবার ছবি তুলছিলাম। নীরের মাথার ফুল ছুটে যাচ্ছিল। প্রহর সেটা ঠিক করে দিচ্ছিল। আমি সেটার ছবি তুলিনি। এভাবে অনেক মাস কেটে যায়। পরে সায়ন বড় একটা পার্টি রাখে। ভেবেছিলাম সেখানে সবাইকে তোমার আর আমার বিয়ের কথা বলবো। বাকিটা তো জানাই আছে। বর্তমানে এসব বলে অয়ন উঠে আমাকে জড়িয়ে ধরে বলে, আমাদের ভালোবাসা মনে নেই তোমার? আমাদের সেই স্মৃতিময় মুহূর্ত। আমি হালকা হেসে বলি, কালকের কথা মনে না থাক, আজ তো আমি তোমার পাশে আছি, তোমাকে ভালোবাসি। অতীতের মুহূর্তগুলো আমরা আবার কাটাবো একসাথে। আর এগুলো কখনো ভুলবো না। আর ভুলে গেলেও আমাদের ভালোবাসা মনে করিয়ে দেওয়ার মতো আমাদের ভালোবাসার অংশ তো আমার মধ্যেই আছে। এভাবেই কেটে যায় কয়েক মাস। আগের থেকে একটু মোটা হয়ে গেছি, পেটটাও বড় হয়ে গেছে। সবাইকে তেমনিভাবে জ্বালাচ্ছি। গভীর রাত আর দিন নেই। যখন যেটা খেতে মন চাইছে সবাইকে বাহিরে পাঠিয়ে দিচ্ছি আমার জন্য। সায়নের অবস্থাটা ঠিক বোঝা যাচ্ছে না। এই ভালো তো এই খারাপ। পাগলামোটা বেড়েছে মনে হয়। এভাবেই আরো কয়েক মাস কেটে যায়। এখন আমার 9 মাস। পেটের কারণে নিচের পা দেখতে পারি না, নিচু হতে পারি না। আমি রুমে বসে আছি। অয়ন তখন বলে, নীর, আমি একটা কাজে যাচ্ছি, খুব তাড়াতাড়ি চলে আসব। তুমি সাবধানে থাকবে। তুমিও সাবধানে যাবে কিন্তু। অয়ন সন্ধ্যায় ফিরে আসে। এসে তার মাকে মারুর কথা জিজ্ঞেস করতেই একটা জোরে চিৎকারের আওয়াজ শুনে অয়ন দৌড়ে উপরে যায়। গিয়ে দেখে মারু নিচে পড়ে আছে। নিচে রক্ত দিয়ে মেঝে ভেসে যাচ্ছে। আর সাইডেই দাঁড়িয়ে আছে সায়ন, হাতে মোটা রড নিয়ে, যেটা খাটে থাকে মশারি টাঙানোর জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। প্রায় 2 বছর পর ছোট্ট পিচ্ছি একটা মেয়ে দৌড়াচ্ছে। আর তার পিছনে পিছনে শার্ট প্যান্ট আর কোট পরা একটি সুদর্শন লোক দৌড়চ্ছে। একটু পর লোকটি মেয়েটিকে ধরে কোলে উঠিয়ে হাসতে থাকে। মেয়েটা অস্পষ্ট ভাষায় থেমে থেমে বলে, ছোট পাপা, তুমি আমাকে আবার ধরে পেতো? লোকটি হাসতে হাসতে বলল, ওরে আমার মামুনিটা, তুমি তো দেখি অনেক দ্রুত দৌড়াতে পারো। মেয়েটা খিলখিল করে হেসে বলে, বাবাই বলিতে আমি নাকি চাচু মতো হয়েছি। লোকটি মেয়েটার নাক টেনে বলে, একদম ঠিক বলেছে তোমার বাবাই। পেছন থেকে একজন ডাক দেয়, প্রহর ভাইয়া, তুমি এখানে তুলির সাথে খেলছো আর ওয়ান ভাইয়া তোমাকে খুঁজছে। বাচ্চা মেয়ের সাথে খেলা করা লোকটি হলো প্রহর। প্রহর তুলিকে কোলে নিয়ে পিছনে তাকিয়ে বলে, সায়ন পুরো 3 দিন পর দেখছি তুলিকে। একটু ভালো করে দেখতে দে আমার মামুনিটাকে। সায়ন সামনে দাঁড়িয়ে বলে, তুমি 3 দিন কাজে গিয়েছিলে আর তুলি শুধু পাপ্পা যাব করছিল। প্রহর তুলির দিকে তাকিয়ে বলে, সরি মামুনি, আমি তো তোমার থেকে বেশি মিস করেছি তোমাকে। আপনদের হয়ে থাকলে ভিতরে যাবেন। প্রহর সায়নের দিকে তাকিয়ে বলে, আজকে তোকে এত অন্যরকম লাগছে কেন? অন্যরকম মানে? মানে চুলগুলো একদম লম্বা থেকে একদম জেন্ডারম্যান কাটিং দিয়েছিস, আবার কোট প্যান্ট, তাও আবার নীল কালার। সায়ন মাথা চুলকাতে চুলকাতে বলে, না মানে ভাবছি আজ আলোকে সোজা বিয়ের জন্য প্রপোজ করব। প্রহর খুশি হয়ে বলে, ওহ ওয়াও, দ্যাটস গ্রেট। মেয়েটা তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য কত বছর অপেক্ষা করছে। দেখিস আবার হার্ট অ্যাটাক যাতে না করে। ভাইয়া তুমিও না? আচ্ছা চল,
তুলিকে খাওয়াতে হবে। ওর তো এখানে মানেই, তাই আমাদের মধ্যেই কাউকে খাওয়াতে হবে। হুম। দুজনে বাড়ির ভিতরে চলে যায়। সেখানে অয়ন চুপচাপ মারুর ছবির দিকে তাকিয়ে আছে। প্রহর এসে অয়নের কাঁধে হাত রেখে বলে, কি মারুকে মিস করছিস? অয়ন মারুর ছবির দিকে তাকিয়ে হালকা হেসে বলে, অনেক। এই সময় নীর থাকলে খুব ভালো হতো। আজ আমাদের মেয়ে তুলির জন্মদিন, আর নীর ওর সাথে নেই। ভাইয়া, তুলির সামনে এসব কথা বলো না, পরে মাম্মা মাম্মা বলে কান্না করে দিবে। তুলি আটকে আটকে বলে, বাবাই, মামা কোথায়? তোমার মাম্মা বাইরে গিয়েছে, তাড়াতাড়ি এসে যাবে। তুলি মন খারাপ করে বলে, বাবাই, তুমি শুধু এটাই বলো, কিন্তু মামা আসে না। অয়ন তুলিকে কোলে নিয়ে বলে, এসে যাবে মামুনি। আমি তোমার জন্য একটা সুন্দর ড্রেস এনেছি, চলো দেখবে, চলো। তুলিকে খাইয়ে তাড়াতাড়ি রেডি করে আন, মেহমান আসা শুরু করে দিয়েছে। আচ্ছা সায়ন, তুই বারবার দরজার দিকে কি দেখছিস? কারো আসার অপেক্ষা করছিস মনে হয়। ভাইয়া, তুমি শুরু হয়ে গেছো? বেশ অনেকক্ষণ পরে নিচে সবাই এসে যায়। সব মেহমানও এসে পড়ে। তুলিকে খুব সুন্দর একটা প্রিন্সেস ড্রেস পরানো হয়। প্রহর তুলিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। অয়নও তার পাশে দাঁড়িয়ে আছে। স্নেহা এসে তুলিকে পার্টি উইশ করে প্রহরের দিকে তাকায়। অয়ন তুলিকে কোলে নিয়ে প্রহরের দিকে তাকিয়ে অন্য দিকে চলে যায়। দুজন চুপচাপ দাঁড়িয়ে আছে। নীরবতা ভেঙে স্নেহা বলে, কেমন আছো? ভালো। তুমি? ভালোই আছি। শুনেছি বিয়ে করেছো। স্নেহা হালকা হেসে বলে, আমি কারোর জন্য সারা জীবন অপেক্ষা করলেও মা বাবা তো আর সেই অপেক্ষা বুঝবে না। তাহলে এই বিয়েতে তোমার কোনো মত নেই? তাহলে কেন করছো? মানা করে দাও। আর কতবার কতজনকে মানা করব? আমিও হয়রান হয়ে গেছি। বিয়েটা কবে? বলেছিলাম তো 2 সপ্তাহ পরে, ভুলে গেলে? তাহলে সত্যি বিয়ে করছো? স্নেহা আগ্রহ ভরা দৃষ্টিতে তাকিয়ে বলে, কেন করব না? না করার কি কোনো কারণ আছে প্রহর? বিয়ে না করার কি কারণ থাকতে পারে বলো? এবার স্নেহা একটু রেগে গিয়ে বলে, ঠিক বলেছ, তুমি তো আমার ফ্রেন্ড, তাই না? তাহলে এক কাজ করো, আমার বিয়ের সব দায়িত্ব কিন্তু তোমাকেই পালন করতে হবে, মণ্ডপ সাজানো থেকে বিদায় পর্যন্ত। বলেই অন্যদিকে চলে যায়। প্রহর দাঁড়িয়ে ভাবছে কি করা যায়। এই সময় সায়ন আলোর কাছে গিয়ে দাঁড়ায়। কি হলো সায়ন, কিছু বলবে? আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। আলো একটু লজ্জা পেয়ে বলে, থ্যাঙ্কস, তোমাকেও আজকে অন্যরকম লাগছে। তোমাকে কিছু বলার ছিল। কি বলো? এতদিন যে কোনো পরিস্থিতিতে তুমি আমার সাথে ছিলে, কোনোদিন ছেড়ে যাওনি, আমাকে সামলিয়েছো। আজ আমি সুস্থভাবে শুধুমাত্র তোমার জন্য দাঁড়িয়ে আছি। বুঝতে একটু দেরি হলেও ভালো আমি তোমাকে বেশি ফেলেছি। তুমি সব সময় বলতে না, দেওয়ার জায়গা তুমি কাউকে দিতে পারবে না। কথা ঠিক, কারণ তুমি আমার মনে তোমার জন্য একটা আলাদা জায়গা করে নিয়েছো। আলো হা করে সব কিছু শুনছে। তখন সায়ন হাঁটু গেড়ে বসে পকেট থেকে একটা আংটির বাক্স খুলে বলে, উইল ইউ ম্যারি মি? খুশিতে আলোর চোখে পানি এসে পড়ে। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে হাত বাড়িয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ করতে থাকে। সায়ন আলোর হাত ধরে আংটি পরিয়ে হাতে একটা কিস করে। তারপর উঠে আলোকে জড়িয়ে ধরে। সবাই হাততালি দিচ্ছে। অয়ন আর প্রহরও খুশিতে হাততালি দিয়ে সায়নের কাঁধে হাত দিয়ে কংগ্রাচুলেশনস জানাতে থাকে। বেশ অনেকক্ষণ পরে কেক কাটার সময় এসে পড়ে। কেকের সামনে দাঁড়িয়ে তুলি শুধু মাম্মাম মাম্মাম করছে। আমি মাম্মামকে ছাড়া কেক কাটবো না। মামুনি, মাম্মাম এসে পড়বে, তুমি কেক কাটো। দরজায় গোলাপি কালারের একটা শাড়ি পরে একজন দাঁড়িয়ে বলে, এসে গেছে মাম্মাম। তুলি মাম্মাম করে ডাক দিয়ে কোল থেকে নেমে দৌড়ে চলে যায় মেয়ের কাছে।
মেয়েটা তুলিকে কোলে নিয়ে গালে আদরের পরশ দিয়ে দেয়। নীর, তুমি এসে গেছো? বাবা কেমন আছে? মারু অয়নের কাছে এসে বলে, বাবা একদম ঠিক আছে, আর ওরা আমার সাথেই এসেছে। সামনে তাকিয়ে দেখে মারুর মা বাবাও এসেছে। একটু আগে আসলে দেখতে, সায়নলাকে প্রপোজ করেছে। কি সত্যি? ইস, মিস করে গেলাম। আচ্ছা, এখন একটা কেক কাটাও। কেক কাটার সময় অয়ন মারুর কানে বলে, বাপের বাড়িতে কেউ এতদিন থাকে? আমার কথা না, মানে তুলির কথা একবারও মনে পড়লো না? আমি তো তুলিকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু মা বাবা তুমি সায়ন নিয়ে যেতে দিলে কোথায়? আর 2 দিন ছিলাম মাত্র। কি মনে করেছেন মারু মারা গেছে? না, 2 বছর আগে মারুকে রক্তাক্ত অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া হয়। কন্ডিশন খুব খারাপ, সবাই সায়নকে ভুল বোঝে। সায়ন চুপচাপ হসপিটালে দাঁড়িয়ে আছে। ডক্টর এসে বলে প্রচুর রক্ত যাওয়ায় রক্ত প্রয়োজন, O+ রক্ত দরকার। সায়ন দাঁড়িয়ে বলে, আমার রক্ত ও পজিটিভ, দিব। প্রহরের রক্ত ও পজিটিভ, ও দিবে, তোর দরকার নেই। হ্যাঁ ডক্টর, চলেন। সায়ন চুপচাপ মন খারাপ করে বসে থাকে। ভেতরে অপারেশন চলতে থাকে। অয়ন মারুর অপারেশন দেখতে পারবে না, তাই বাহিরে এসে বসে থাকে। চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। বেশ অনেকক্ষণ পরে ডক্টর এসে বলে, আপনার বিয়ে হয়েছে, সে সুস্থ আছে। অয়ন ব্যস্ত হয়ে বলে, আর নীর, আমার ওয়াইফ? ডক্টর বলল, তিনিও এখন ঠিক আছে। অয়ন শান্তির নিঃশ্বাস ফেলে বসে। মেয়েকে এনে অয়নের কোলে দেয়। অয়ন মুচকি হেসে বেবির মাথায় একটা চুমু খায়। তারপর ওর কানে আজান দেয়। প্রহরও চলে আসে। সবাই মেয়েকে কোলে নিচ্ছে। সায়ন শুধু দাঁড়িয়ে দেখছে। অয়ন মেয়েকে নিয়ে সায়নের কাছে গিয়ে তার কোলে নিতে বলে। সায়ন তুলিকে কোলে কিভাবে নিবে সেটাই বুঝতে পারছে না, শুধু হাত ঘোরাচ্ছে। অয়ন সায়নকে দেখিয়ে দেয়, ওর কোলে দিয়ে বলে, আমি জানি আমার ভাই তার ভাবি আর তার ভাতিজার কোনো ক্ষতি করতে পারে না। চোখে দেখা সব কিছু সত্যি হয় না। তার জন্য তো ভাবিকে আমার রক্ত দিতে দিল না। কারণ এটা না, তোর অনেক স্ট্রং মেডিসিন নেওয়া লাগে, যেটা নীরের জন্য ক্ষতিকর হতে পারে, তাই দিতে দেয়নি। তুই বেবিকে দেখ, আমি নীরকে দেখে আসি। অয়ন নীরের কাছে গিয়ে বসে। চোখের পানি ফেলে হাত ধরে বসে আছে। পুরো 1 দিন পরে মারুর জ্ঞান ফেরে। তখন সে বলে সে পাপসে পিছলে পড়ে যায়। তার চিৎকার শুনে সায়ন আসে, আর তখনই রডটা তার উপর পড়ে যেতে নেয়, আর সায়ন ধরে ফেলে। তারপর আর কিছু মনে নেই। বর্তমানে পার্টিতে সবাই অনেক আনন্দ করছে। স্নেহা মন খারাপ করে বসে আছে, আর প্রহরও কেমন মুখ গোমরা করে কথা বলছে। মারু প্রহরকে ডেকে এক সাইডে এনে বলে, প্রহর, স্নেহা কিন্তু তোমাকে অনেক ভালোবাসে, আর কোথাও না কোথাও তোমারও কিন্তু স্নেহার জন্য ফিল আছে, যেটা তুমি অ্যাকসেপ্ট করছো না। সুযোগ সবার জীবনে আসে না, তোমার এসেছে সো কাজে লাগাও। এটা যাতে না হয় তুমি তোমার ফিলিংস বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেছে। জীবনকে একটা সুযোগ দিয়ে তো দেখো। আমার পুরো বিশ্বাস স্নেহা ঠিক তোমার মন জয় করে নিবে। ওর বিয়ে হয়ে গেলে কিন্তু আর পাবে না। তো এখন আমি কি করব? আরে স্নেহাকে গিয়ে বলো, ও এখনই রাজি হয়ে যাবে। যাও, আর দেরি করো না। প্রহর অনেক ভেবে স্নেহার কাছে গিয়ে বলে, স্নেহা, আমার মনে হয় স্নেহা দাঁড়িয়ে বলে, কি হলো? প্রহর কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি ওই ছেলেকে বিয়ে করো না। তো কাকে করব? কেন আমাকে? স্নেহা অবাক হয়ে বলে, আমি ওয়াদা করছি, আমি আমার বেস্ট ট্রাই করব তোমাকে খুশি রাখার। আর 50% না, আমি আমার 100% চেষ্টা করব। স্নেহা প্রহরকে জড়িয়ে ধরে। প্রহরও স্নেহাকে জড়িয়ে ধরে। মারুর দিকে তাকিয়ে ভাবে, আমার উপর সব অধিকার একজনের নামে দিয়ে দিলেও মনের কোনো না কোনো এক কোণে তুমি অবশ্যই থাকবে, যেটা মোছা সম্ভব। তুমি আমার সেই প্রহর, সেই মুহূর্তে যেটা আমার কোনো দিনও হয়নি।
অয়ন এসে বলে, তাহলে দুটো বিয়ে একসাথেই দিব। রাতে সব মেহমান চলে যায়। তুলিও ঘুমিয়ে পড়ে। অয়ন গিয়ে তুলিকে প্রহরের রুমে দিয়ে আসে, তারপর রুমে আসে। আমি ফ্রেশ হয়ে এসে বলি, অয়ন তুলি কোথায়? অয়ন আমার কোমর ধরে টান দিয়ে কাছে এনে বলে, আমি তুলিকে প্রহরের রুমে দিয়ে এসেছি। কিন্তু কেন? তুলি বলছিল ওর একটা ভাই চাই, তার জন্য কিছু একটা তো আমাকেই করতে হবে। আমি অয়নকে ধাক্কা দিয়ে বললাম, অয়ন, দিন দিন তোমার বয়স বাড়ছে না কমছে? যত সব ঢং, এমনভাবে দেখছো যেন আজ আমাদের নতুন বিয়ে হয়েছে। অয়ন আমাকে কোলে নিয়ে বলে, তুমি আমার তৃষ্ণা। ভেবেছিলাম বিয়ের পর এই তৃষ্ণা মিটে যাবে, কিন্তু না, যত দিন যাচ্ছে তোমার প্রতি আমার তৃষ্ণা তত বেড়ে যাচ্ছে। এই তৃষ্ণা কোনোদিন মিটবে না। তুমি এই আগুনের তৃষ্ণা। পুরো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।